না হচ্ছে ক্লিয়ার। ওয়ালাইকুম সালাম। আগের গুলা ফেসবুক লাইভে কেউ দেখতেছেন? ফেসবুক লাইভে যদি কেউ দেখে থাকেন একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার আছে কিনা। ওকে, আমরা কি করতেছিলাম? প্যারাগ্রাফে লিটার এরিয়া, তাই না? এছাড়াও এখানে আরো বেশ কিছু বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ডেফিনেশন পড়েছি। কথা বলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ডেফিনেশন পড়েছি পোয়েট্রির। ওকে, আজকে যে বিষয়গুলো আলোচনা করব যে আসলে এসটি কলেজের ভিউজ অন প্রোজ পোয়েট্রি এন্ড পোয়েম। কলেজের ভিউজ অন প্রোজ পোয়েট্রি এন্ড পোয়েম। প্রোজ পোয়েট্রি এন্ড পোয়েম আসলে তার প্রোজের ধারণা কেমন ছিল, অর্থাৎ প্রোজ নিয়ে তার চিন্তা ভাবনা কেমন ছিল, এবং পোয়েট্রি নিয়ে কেমন ধারণা ছিল, সাথে হচ্ছে পোয়েম নিয়ে আসলে ধারণা কেমন ছিল, সেই বিষয়গুলো। ওকে, আচ্ছা, প্রথমত আমরা প্রোজ নিয়ে আলোচনা করি তাহলে। প্রোজ প্রোজ আমরা নরমালি সবাই কি বুঝি? গদ্য, তাই তো? বুঝি কি না? প্রোজটা হচ্ছে কি? গদ্য। একটা হচ্ছে অর্ডিনারি, যেটা মূলত কি নরমালি কি থাকে, একটা যে ভাষা থাকে, যে ভাষায় কথা বলি আমরা নরমালি, এখন যেটা ভাষায় কথা বলতেছি সেটাই তো প্রোজ, নাকি গদ্য এটা? অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যে ভাষাগুলোতে কথা বলতেছি বা ব্যবহার করতেছি সেটাই তো প্রোজ, তাই তো? এটা কিভাবে আসলে আমরা যেমন একটা করে বাক্য বলি বা একটা আমরা যদি প্যারাগ্রাফ বলি, তাহলে সেভাবে সংগঠিত হয় একটা প্রোজ, তাই তো? নাকি অন্য কিছু? তাহলে আমরা যদি বলতে যাই তাহলে এখানে কি বলা যেতে পারে? আসলে এটা হচ্ছে একটা অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ অথবা রাইটিং বলতে পারি। অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ, WRI, রাইটিংস। নরমালি যদি আমরা বলতে যাই যে প্রোজটা আসলে মূলত কি, যে সাধারণ বা কমন ল্যাঙ্গুয়েজ অথবা রাইটিংস।
যেটা মূলত কিভাবে সংগঠিত হয়, আমরা দৈনন্দিন জীবনে যেভাবে কথা বলি, উই স্পিক এন্ড রাইট ইন এভরিডে লাইফ, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা সচরাচর যে ভাষাগুলোতে কথা বলি বা যে ভাষাগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে মূলত প্রোজ, তাই তো? এটা স্ট্রাকচার, এর স্ট্রাকচারটা কেমন? স্ট্রাকচারটা, যদি স্ট্রাকচারের কথা বলি, স্ট্রাকচার প্রোজটা আসলে কিভাবে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মতো বলা হয় না, অথবা সেন্টেন্সেস, অথবা সেন্টেন্সেস, এভাবে মূলত আমরা কি করে থাকি, প্রোজটা লিখে থাকি। এখন কলেরিস এখানে মূলত যে কথাটা বলেন, কলেরিস প্রোজকে যেভাবে মূলত ডিফাইন করেন যে প্রোজটা আসলে সাজানো হয় কিভাবে, প্রোজটা আসলে মূলত সাজানো হয় কিভাবে, প্রোজটা সাজানো হয় এইভাবে, ওয়ার্ডস ওয়ার্ডস ইন দেয়ার বেস্ট অর্ডার। কথাটা বুঝেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো রয়েছে, তাদের যে ক্রমটা রয়েছে, তা আমরা চাইলেই কিন্তু একটা বাক্য লিখতে পারি না। যেমন আমি আমি ভাত খাই, এখন যদি আমি লিখি আমি খাই ভাত, কোনটা বেটার? আমি ভাত খাই, তার মানে কি এটা হচ্ছে একটা ক্রম যেটা রয়েছে, অর্থাৎ তার যে অর্ডারটা রয়েছে সেটা কি মেনে চলেছে, এবং এখানে কিন্তু তার অর্ডারটা মেনে চলেনি। এই জন্য বলতেছে ওয়ার্ড গুলা এমন ভাবে সাজানো হবে, ওয়ার্ড গুলা এমন ভাবে সাজানো হবে তাদের বেস্ট অর্ডার, অর্থাৎ খুব ভালোভাবে সাজানো হবে, যার একটা অর্থ থাকবে, যার একটা অর্থবহ অর্থ থাকবে। অর্থাৎ সাজাইলেই হবে না বা লিখলেই হবে না, লিখলেই যে হবে এমনটা কিন্তু নয়, অবশ্যই তাকে একটা বেস্ট অর্ডারে সাজাইতে হবে, সেটাই হচ্ছে কি প্রোস। বুঝা গেছে? আচ্ছা, এখানে মূলত আরো যে বিষয়টি রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, অর্ডার ইন দেয়ার বেস্ট ওয়ার্ডস। যে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে আসলে এটা অবশ্যই কি হতে হবে, অলরেডি সেখানে মূলত যে বিষয়টাকে তুলে ধরেছেন, যেটা অবশ্যই কি হবে, ক্লিয়ার হইতে হবে এবং লজিক্যাল হতে হবে। ক্লিয়ার, ক্লিয়ার এন্ড লজিক্যাল, অবশ্যই এটাকে পরিষ্কার হতে হবে। একটু আগে যেটা বললাম আমি ভাত খাই, আমি খাই ভাত, তার মানে আমরা আমি ভাত খাই, এটাকে বলছি আমরা একটা ক্রম বলছি, বেস্ট অর্ডার বলছি। তো সেই অনুযায়ী বলছে অবশ্যই যে আপনি কথাটা বলবেন সেটা অবশ্যই লজিক্যাল হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে। উইদাউট যদি আপনি চিন্তা করেন যে আমি খাই ভাত, তার মানে এটা কিন্তু ঠিক হলো না। ঠিক সেরকম বিষয়টা, যেটা অবশ্যই পরিষ্কার হতে হবে এবং কি লজিক্যাল হতে হবে। বুঝতে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, প্রুফ মূলত আমাদের যে বিষয়গুলোকে কালেক্ট করে, কোন বিষয়গুলোকে কালেক্ট করে, অর্থাৎ আমরা যদি পারপাসের ক্ষেত্রে বলে যাই, মানে পারপাসের ক্ষেত্রে বলতে যাই, তাহলে কি হবে? আচ্ছা, এটা লিখে দিই, এটা বুঝতে বুঝতে হবে, ইট ফলোস সেন্টেন্স স্ট্রাকচার, it follows sentence structure and does not, এর কি রিদম আছে, এর কি মিটার আছে, লাইক পোয়েট্রি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে ইট ফলোস সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ বাক্যের যে গঠনটা রয়েছে সেটার উপর কি করে, অনুসরণ করে, সেটাকে অনুসরণ করে। কিন্তু পোয়েট্রির মতো করে, পোয়েট্রির মতো করে পোয়েট্রি যেমন রিদম, মিটার, এই বিষয়গুলোকে ফলো করে, কিন্তু প্রোজ এক্ষেত্রে কোনো কিছুই ফলো করে না, তাই না? যদি আমরা এর পারপাসটা বলি, উদ্দেশ্যটা আসলে মূলত কি, এই প্রোজের উদ্দেশ্যটা কি, মূলত এখানে তাহলে টু গিভ ইনফরমেশন, টু গিভ ইনফরমেশন, অর্থাৎ প্রোজ আমাদের কি দিবে, ইনফরমেশন, এক্সপ্লেইন আইডিয়াস, এক্সপ্লেইন আইডিয়াস, আইডিয়াগুলোকে কি করবে, ব্যাখ্যা করবে, অর টেল আ স্টোরি, গল্প বলবে, টেল আ স্টোরি ইন আ
ডিরেক্ট ওয়ে, সরাসরি সে আমাদেরকে কিছু ইনফরমেশন দিবে, কিছু তথ্য দিবে, কোন একটা ধারণাকে ব্যাখ্যা করবে অথবা কোন একটা স্টোরি নিয়ে কথা বলবে। এখন এই যে বিষয়গুলো রয়েছে, যে ইনফরমেশন, আইডিয়াস, স্টোরি, এগুলো বলা, এগুলো অবশ্যই কিভাবে হবে বা আমাদের কোন কোন সেক্টর গুলাতে বা কোন কোন বিষয়গুলো নিয়ে এভাবে লেখা হয়, কোন কোন বিষয়গুলো লেখা হয়? ইন আ ডিরেক্ট ওয়ে, সরাসরি ডিরেক্ট ওয়ে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আরেকটা কথা, প্রোজ ইজ ক্লিয়ার এন্ড লজিক্যাল, যেটা মূলত একটা স্টোরিকে বলে। এখন কোন কোন বিষয়গুলো ইনক্লুড করে বলেন তো কেউ একজন? কোন কোন বিষয়গুলো? অ্যাসেস, এটা বলতে পারতেছি না আমরা যে প্রোজার কি কি বিষয়গুলো নিয়ে লেখা হয়? অ্যাসেস, স্টোরিজ, শর্ট স্টোরি, নভেলস, নিউজ আর্টিকেলস, এটসেট্রা। আমরা কি বুঝতে পারছি বিষয়টা, যে প্রোজ আকারে আসলে যে বিষয়গুলো লেখা হয় সেগুলো কোনগুলা, অর্থাৎ ইনক্লুডিং অ্যাসেস, স্টোরিজ, নভেলস, নিউজ আর্টিকেলস, এটসেট্রা, তাই তো, নাকি অন্য কিছু? নিউজ পেপারে যে আর্টিকেল গুলা লেখা হয় সেই বিষয়গুলো পদ্য আকারে লেখা হয় না গদ্য আকারে লেখা হয়, কোন একটা খবর ছাপালে? বুঝতে পারছেন তাহলে, নাকি বোঝেন নাই? আপনাদের কিন্তু এরকম একটা মনে হয় প্রশ্ন আছে, তার ভিউজ প্রোজ, পোয়েট্রি এন্ড পোয়েম নিয়ে, এই বিষয়গুলো আপনাদের ইনক্লুড করতে হবে। বুঝা গেছে? তাহলে কলেরিজ মূলত যে পার্থক্য তৈরি করছেন, যে প্রোজটা আসলে মূলত কেমন, প্রোজটা এরকম, এবং তাহলে পোয়েট্রিটা আসলে কেমন হবে, এখন তাহলে আমরা পোয়েট্রিটা দেখবো। এর আগে কি ছিল, যে মেইন কথাটা বলছিলাম সেটা কি ছিল, তার ক্রমটা কেমন হবে? ওয়ার্ডস ইন আ বেস্ট অর্ডার, তাই না? ওয়াজ ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার। অন্যদিকে তাহলে পোয়েট্রি বেলা আমরা যদি দেখি, পোয়েট্রির ক্ষেত্রে তাহলে কি হবে? পোয়েট্রির ক্ষেত্রে বেস্ট অর্ডার ইন দ্য বেস্ট ওয়ার্ডস, বেস্ট ওয়ার্ডস ইন দ্য দেয়ার বা ইন দ্য বেস্ট অর্ডার। দেখেন কথাটা অনেকটা সেম হইতে পারে, ওয়ার্ডস ইন দেয়ার বেস্ট অর্ডার ছিল, কিন্তু এখানে বলতেছে পোয়েট্রি বেলায় যে পোয়েট্রিটা হবে সাজানো এভাবে যে বেস্ট ওয়ার্ডস, অর্থাৎ সবথেকে যে ভালো ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটি অনুযায়ী আপনাকে সাজাইতে হবে। বোঝা গেছে ব্যাপারটা, নাকি বোঝেন নাই? আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ায়, যে পোয়েট্রি ইজ আ স্পেশাল ওয়ে, ইজ আ স্পেশাল way of using words, of using words to create deep emotion, to create deep emotion and beauty। আচ্ছা, তাহলে এখানে আমরা বলছি বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, অর্থাৎ কবিতার যে ভাষাটা হবে, কাব্যের যে ভাষাটা হবে, অবশ্যই সেটা বেস্ট ওয়ার্ড, সব থেকে ভালো যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটিকে আপনাকে বেছে নিতে হবে, এবং তার ক্রমটা অবশ্যই তাকে যে সাজাবেন আপনি খুব ভালোভাবে সাজাইতে হবে, বেস্ট ওয়েতে আপনাকে সাজাইতে হবে। এই কথাটাই বলছে যে পোয়েট্রি ইজ আ স্পেশাল ওয়ে টু ইউজিং ওয়ার্ডস, অর্থাৎ পোয়েট্রির মধ্যে একটা স্পেশাল ভাবে আপনাকে ওয়ার্ড গুলোকে ব্যবহার করতে হবে, অর্থাৎ বেস্ট অর্ডার গুলোকে আপনাকে ব্যবহার করতে হবে, ইন ক্রিয়েট ডিপ ইমোশনাল বিউটি, অর্থাৎ এই যে ওয়ার্ড গুলো ব্যবহার করবেন, এই ওয়ার্ড গুলো ব্যবহারের পরে আপনার মনের মধ্যে কি একটা ইমোশন কাজ করবে, ইমোশনালি আপনাকে কানেক্ট করবে। এবং এই যে দেখবো আমরা
অর্থাৎ কবিতার যে লাইনগুলো হবে এগুলো অবশ্যই সৌন্দর্য মণ্ডিত হতে হবে বা সৌন্দর্য বৃদ্ধি করবে। কিভাবে? আসলে কেন বৃদ্ধি করবে? কারণ আমরা কাব্যের মধ্যে কি দেখতে পাবো, যে কি ব্যবহার হয় এখানে, কি ব্যবহার হয়? ইট হ্যাজ রিদম, ইট হ্যাজ রিদম, মিটার, তাই না? ইট হ্যাজ রিদম, মিটার, তারপরে সাউন্ডস, সাউন্ডস, এই যে কোয়ালিটি গুলো রয়েছে, অর্থাৎ আমরা যখন কবিতাটা লিখবো কবিতার মধ্যে রিদম আছে, মিটার আছে, সাউন্ডস যে রয়েছে, সেই যে বিষয়গুলো, ছন্দ রয়েছে, আমরা কবিতা তো পড়তেছি, কবিতা পড়ার ক্ষেত্রে সৌন্দর্যের কথা বলছে কি, এই সৌন্দর্য, বিউটি বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছে? অর্থাৎ এই যে আপনি যখন কবিতাটা লিখবেন বা কবিতাটা হবে তখন শুনতে আপনার কাছে ভালো লাগবে, তার মানে একটা সৌন্দর্য বৃদ্ধি করবে, করবে কিনা? বুঝতে পারছেন কিনা সেটা বলেন। আচ্ছা, তাহলে এখানে পোয়েট্রি কি এক্সপ্রেস করতেছে? পোয়েট্রি এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, স্ট্রং ফিলিংস, ডিপ ইমোশন, ডিপ ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, ইমাজিনেশন। অর্থাৎ এখানে পোয়েট্রি যেটা প্রকাশ করতেছে সেটা হচ্ছে স্ট্রং একটা ফিলিংস থাকবে, শক্তিশালী একটা অনুভূতি থাকবে, একটা গভীর আবেগ থাকবে, এবং কি থাকবে? ইমাজিনেশন, কল্পনা থাকবে। এটা কে বলতেছে? এসটি কলেরিস। আমরা কি বুঝতে পারছি? সবাই, সবার কি ক্লিয়ার? দেখেন এখানে কিন্তু একটা ডিফারেন্সেস আসবে। আমরা যখন পোয়েম করব, পোয়েমের সাথে পোয়েট্রির ডিফারেন্স আসবে। আচ্ছা, আরো বেশ কিছু লেখা আছে, দেখি। Poetry is more elevated form of ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ পোয়েট্রির মধ্যে এলিভেটেড বলতে আসলে উৎকৃষ্ট, সব থেকে ভালো ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটার ব্যবহার হবে সেটা হবে সব থেকে ভালো, মোর এলিভেটেড ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষার মধ্যে সব থেকে যে উৎকৃষ্ট, সব থেকে যে ভালো যে ভাষাটা রয়েছে সেই ভাষাটা আপনাকে পোয়েট্রির মধ্যে ব্যবহার করতে হবে। অন্যদিকে আমরা যদি এখানে বলতে যাই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন, যে রুরাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে বলছেন, তাই তো? তাহলে এখানে কিন্তু আমরা যখন পরবর্তীতে যাব, পরবর্তী কথাগুলো বলবো, দেখা যাবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বেশ কিছু জায়গা তার মেজর কিছু অবজেকশন ছিল, তার স্টাইল অফ পোয়েট্রি এবং কলেরিজের স্টাইল অফ পোয়েট্রির মধ্যে অনেক ব্যবধান ছিল। তিনি তার পোয়েট্রি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি গুলাকে কি করছেন, ক্রিটিসাইজ করছেন, যে আসলে এভাবে না হওয়াটাই বেটার, বা না হলেই সব থেকে বেশি ভালো হতো। ক্লিয়ার? আচ্ছা, সেক্ষেত্রে তিনি বলছেন যে কবি যারা রয়েছে, কবিদের ক্ষেত্রে পোয়েট শুড বি ইউজ দেয়ার বেস্ট অর্ডার ইন দেয়ার পোয়েট্রি। পোয়েটস শুড বি the best words should should use, এটা use, should use the best words in their poetry। অর্থাৎ কবিদের ক্ষেত্রে বলছেন কবিদের অবশ্যই উচিত কি, যে বেস্ট ওয়ার্ডসটা তাদের কবিতার মধ্যে ইনক্লুড করা। বোঝা গেছে? আমরা কি বুঝতে পারছি?
খুবই গুরুত্বপূর্ণ কথা এখন যেটা বলবো যে তার আসলে উদ্দেশ্যটা কি ছিল। Collerists believe that poetry's primary aim, প্রাথমিক যে এইমটা, primary aim was to evoke, evoke বলতে আসলে কি বুঝি আমরা? Pleasure and delight to state emotion and stimulate the imagination. তাহলে কি বলছি এখানে আমি? স্টেট, স্টেট, এস টি আই আর, স্টেট, স্টেট। আচ্ছা, ব্যাখ্যা করে দিচ্ছি। যেখানে তিনি বলছেন কলেরিস বিলিভ দ্যাট পোয়েট্রিজ প্রাইমারি এইম, অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে কবিতার যে রয়েছে প্রাইমারি এইম রয়েছে, অর্থাৎ প্রাথমিক যে লক্ষ্য রয়েছে সেটা মূলত কি? ইভোক, ইভোক বলতে আসলে আবির্ভূত হওয়া, করানো, আবির্ভূত করানো, অর্থাৎ আপনার মনের মধ্যে জাগ্রত করানো বা ফুটিয়ে তোলা। ইভোক প্লেজার এন্ড ডিলাইট, আনন্দ কি? প্লেজার বলতে কি বুঝি আমরা? আর ডিলাইট সেম জিনিস, তাই না? ডিলাইট বলতে কি বুঝি? সেম জিনিস, তাই না? ডিলাইট আনন্দ বা উচ্ছ্বাস আমরা বলতে পারি। প্লেজার আনন্দ এবং ডিলাইট হচ্ছে উচ্ছ্বাস। আনন্দ এবং উচ্ছ্বাসটাকে আপনার মনের মধ্যে কি করবে? উদ্বুদ্ধ করবে বা আপনার মনের মধ্যে জাগ্রত করবে বা আপনার মনের মধ্যে ফুটিয়ে তুলবে। এটা হচ্ছে পোয়েট্রির প্রথম বা প্রাথমিক যে লক্ষ্যটা সেটা। টু স্টেট, স্টেট বলতে আসলে কি? যেটা নাড়া দেওয়া, নাড়া দেওয়া। স্টির ইমোশন এন্ড স্টিমুলেট দা ইমাজিনেশন। স্টিমুলেট মানে হচ্ছে কি? উদ্দীপ্ত করা। অর্থাৎ টুইস্টেড ইমোশন, আপনার যে আবেগটা রয়েছে এই আবেগটাকে কি দিবে? নাড়া দিবে, আপনার আবেগকে জাগ্রত করবে, আপনার আবেগকে মানে অ্যাটাক করবে বলা যায়, নাড়া দিবে। হ্যাঁ, আপনার মনের মধ্যে কথাটা ধরেছে বা হ্যাঁ কথাটা আপনি বুঝতে পারছেন এমন একটা কথা বলবে কি পোয়েট্রির মধ্যে। এন্ড স্টিমুলেট, উদ্দীপ্ত করবে ইমাজিনেশন, আপনার কল্পনা শক্তিটাকে বাড়ায় তুলবে, আপনার কল্পনা শক্তিটাকে বাড়ায় তুলবে, আপনার কল্পনার ধারণাটাকে চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবে। এটা হচ্ছে পোয়েট্রির বেসিক বা প্রাথমিক যে এইমটা, লক্ষ্যটা রয়েছে সেটা। ক্লিয়ার? এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? বুঝি নাই ভাই। টু ইভোক, টু ইভোক, ওয়াজ টু ইভোক, ইভোক, টু ইভোক বলতে আসলে উদ্দীপ্ত করানো, আবির্ভূত করানো, তুলে ধরা। এই যে টু ইভোক, ইভোকের সাথে টু হয়, তার সামনে টু বসে। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম কিন্তু, যে প্রোজ আমরা নরমালি পড়ি, অন্যদিকে পোয়েট্রি আমাদের কি একটা ইমাজিনেশন ক্রিয়েট করে। প্রোজ থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এগুলো ইনফরমেশন পাই, তাই তো? এখন কি বাকি আছে? পয়েন্ট, প্রাথমিক যে কথাটা পোয়েম সম্পর্কে যদি সেটা বলতে যাই, সেটা দাঁড়াবে এভাবে। আসলে জাস্ট আ সেকেন্ড।
poem a poem is a piece of writing is a piece of writing a poem a piece of writing that use poetic techniques that use poetic techniques technique T E C technique T E C A N I Q U E S তাই না বানানটা ঠিক আছে না techniques a poem is a piece of writing that use poetic techniques বলতে আসলে কি ওই যে আমরা বলছিলাম এখানে অনেক কিছু ব্যবহার থাকবে রিদম ব্যবহার হবে রিদম মিটার এখানেও ব্যবহার হবে মিটার অন্যদিকে ইমোশন ইমাজারি মানে ফিগার অফ স্পিচ গুলো যেগুলো রয়েছে সবগুলাই কবিতা পোয়েট্রির মধ্যে ব্যবহার হয় কবিতার মধ্যে ব্যবহার হয় এই বিষয়গুলো থাকবে কিন্তু এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা আসলে ভালো কবিতা গুড পোয়েম একটা ভালো কবিতাগুলো মূলত আসলে পোয়েম যেটা আসলে ছোট হয়ে থাকে যে আসলে আমরা কি জানি অনেকগুলা কবিতার সমগ্র অনেকগুলো কবিতা নিয়ে মূলত পোয়েট্রি হয় অর্থাৎ পোয়েট্রি বলতে আসলে যেটাকে বুঝি এমনি নরমালি আমরা পোয়েম বলতে কবিতা বুঝি তাই না যেগুলো ছোট ছোট কবিতা হয়ে থাকে একটু মাঝারি টাইপের হয়ে থাকে কিন্তু পোয়েট্রি বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কাব্য অর্থাৎ অনেকগুলা কবিতার সমন্বয়ে একটা কাব্যগ্রন্থ হয়ে থাকে ঠিক সেরকম বিষয়টা অর্থাৎ পোয়েট্রিটা অবশ্যই কি হবে বৃহৎ হবে বোঝা গেছে আচ্ছা a good poem must give pleasure to the readers must give pleasure to the readers অবশ্যই একটা ভালো কবিতা কি কি প্রদান করবে আনন্দ প্রদান করবে কাদের কাছে রিডার্স যারা কিভাবে কিসের মাধ্যমে থ্রু ইটস ল্যাঙ্গুয়েজ ভাই আর একটু ক্লিয়ার করে লেখেন আইডিয়াস ফিলিংস কোথায় সমস্যা হচ্ছে বুঝতে A good poem must give pleasure অবশ্যই একটা ভালো কবিতা আপনাকে আনন্দ প্রদান করবে প্লেজার প্রদান করবে টু দ্য রিডার্স কাদের আমাদের কথা বলছি রিডার্স যারা আছি রিডারকে অবশ্যই প্লেজার প্রদান করবে কিসের মাধ্যমে থ্রু ইটস ল্যাঙ্গুয়েজ আইডিয়াস এন্ড ফিলিংস অবশ্যই এর ভাষা যে ধ্যান ধারণাগুলো রয়েছে থিঙ্কিং গুলো রয়েছে এবং এর যে অনুভূতিগুলো রয়েছে সেটা আমাদেরকে আনন্দ প্রদান করবে কি একটা কবিতা অর্থাৎ এখানে একটা কথা বলছেন পোয়েম সম্পর্কে ডিফাইন করছেন পোয়েমকে নিয়ে এরকম কথাটা এ পোয়েম কলেরিস যেটা বলছে এ পোয়েম ইজ দ্যাট যেটা মূলত কি স্পেসিস স্পেসিস অফ কম্পোজিশন কম্পোজিশন হুইচ ইজ অপোস্ট বিরোধী টু ওয়ার্কস অফ সায়েন্স
সায়েন্সের বিরোধী, এটা বিজ্ঞানের বিরোধী, বাই প্রপোজিং জি its immediate object pleasure not truth। তাহলে কবিতা সম্পর্কে তিনি এটা মন্তব্য করেছেন যে a poem is that species of composition which is opposed to works of science। অর্থাৎ এখানে যেটা বলতেছে, কবিতা হলো এমন এক প্রকার রচনা যেটা আসলে বিজ্ঞানের যে কাজ রয়েছে তার হচ্ছে বিপরীত, বিজ্ঞানের যে কাজ রয়েছে তার বিপরীত, বাই প্রপোজিং ইট ইমিডিয়েট অবজেক্ট প্লেজার। অর্থাৎ যেটার কাজ হচ্ছে কি, যে তাৎক্ষণিকভাবে আপনাকে আনন্দ প্রদান করবে, কিন্তু সত্য নয়। বিষয়টা হলো এরকম যে আসলে আমরা যেটা বুঝি যে বিজ্ঞান জিনিসটা কি এবং পোয়েম জিনিসটা কি, কবিতার সাথে তুলনা করছেন পোয়েমের। তো সেক্ষেত্রে আমরা দেখব বিজ্ঞান মূলত কি, একটু এর আগের ক্লাসে মোস্ট প্রবাবলি বোথ সিক ট্রুথ, কবিরা এবং আমরা দেখছি সায়েন্টিস্টরা মূলত কি, তারা দুইজনই কি সত্যের সন্ধান করে থাকে। ঠিক সেরকমই কথাটা কিরকম এখানে চেঞ্জ হলো কথায়, দেখেন এ পোয়েম ইজ দ্যাট স্পেসিস অফ কম্পোজিশন হুইচ ইজ অপোজ টু ওয়ার্কস অফ সায়েন্স। অর্থাৎ এটা এমন এক ধরনের রচনা যেটা মূলত বিজ্ঞানের যে কাজ রয়েছে তার বিপরীত। কেন বিপরীত? যখন দেখবো আমরা বিজ্ঞান কি কাজ করে থাকে, কোনো কিছুর সত্য অনুসন্ধান করে, এবং এটা হচ্ছে একটা পার্টিকুলার বিষয় নিয়ে। এই ক্ষেত্রে মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে তিনি সিমিলার মন্তব্য পোষণ করছেন এবং বলছেন যে আসলে প্রপোজিং ইটস ইমিডিয়েট অবজেক্ট প্লেজার, অর্থাৎ তাৎক্ষণিকভাবে এটা কি করে থাকে, যে তাৎক্ষণিকভাবে এটা আমাদের আনন্দ দেয় এবং সত্য নট ট্রুথ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, কবিরা কি কবিতার মধ্যে কি ব্যবহার করা হয়ে থাকে, ইমাজিনেশন ব্যবহার করা থাকে, কল্পনার মাধ্যমে কবিরা কিন্তু বলে, কিন্তু বিজ্ঞানীরা কি কি করে সেক্ষেত্রে, সত্য জিনিসটাকে উদ্ঘাটন করে, সত্য জিনিসটাকে তুলে ধরে, কিন্তু এনারা কল্পনা ব্যবহার করে থাকে, এই জন্য বলছে নট ট্রুথ। ক্লিয়ার? তাহলে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলেরিজ তাদের অপিনিয়নটা কি সিমিলার ছিল না? সিমিলার। বোঝা গেছে? এরপরে কি আছে? আচ্ছা, এখানে একটা কথা বলে বলে রাখা ভালো যে আসলে প্রোজের যে বিষয়টি রয়েছে, আচ্ছা এটা লাগবে না, লাগবে না। ওয়ার্ডসওয়ার্থের কথা বলছে এখানে, যে ওয়ার্ডসওয়ার্থের ভিউজ অন প্রোজ এন্ড পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্ডসওয়ার্থ ভিউজ অন প্রোজ এন্ড পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থের ভিউটা কি ছিল দেখি আমরা। আচ্ছা বলে রাখি আগে যে আমরা যে প্রোজ এবং পোয়েট্রি এ নিয়ে কথা বলতেছি, প্রোজ কথা থেকে সোর্সটা কোথায়, আমাদের মধ্যে থেকেই তো নাকি, সোর্স কি আমরা বা কবি যারা রয়েছে তাদের মধ্যে থেকেই। নরমালি হয়তো বা তারা একই সাথে কবিতা লিখতেছে, একই সাথে প্রোজ লিখতেছে, তাহলে এখানকার সোর্সটা কিন্তু সেম, অর্থাৎ উদ্ঘাটন হচ্ছে কিন্তু এক জায়গা থেকেই। সেই বিষয়টা নিয়ে যে বোথ প্রোজ এন্ড পোয়েট্রি আর স্পোকেন বাই and directed to the same organ, নাকি ডিফারেন্ট অর্গান?
and are closely related are same nature function and appeal বলতে এখানে আকর্ষণ and originated from the same source অর্থাৎ এখানে ওয়ার্ডসওয়ার্থের ভিউজ যেটা তার যে দৃষ্টিভঙ্গি যে both prose and poetry spoken by and মানে এগুলো কি স্পোকেন বাই বলতে আসলে যেটাকে বোঝায় যে আমরা কথা বলার মাধ্যমে কিন্তু বের হয় দুইটা জিনিসই পোয়েট্রি এবং প্রোজ দুইটাই সেম জিনিস আমরা কথা বলি কথার মধ্যে থেকে কোনো একটা কবিতা হয় কোনো একটা প্রোজ হয় নরমালি যদি চিন্তা করি এন্ড ডিরেক্টেড দ্য সেম অর্গান এবং এই দুইটা জিনিসই কি পরিচালিত হয় কি সেম অর্গান দ্বারা এই যে কথা বলতেছি এই কথা বলার মধ্যে আমার এটা হয়তো এখন মনে হচ্ছে যে প্রোজ আকারে বলতেছি আমি যদি এখন কবিতার মতো করে সুরের আকারে বলি ছন্দের আকারে বলি তাহলে সেটা কিন্তু পোয়েট্রি আকারে হয়ে যাবে আর ক্লোজ রিলেটেড ইন দেয়ার সেম নেচার মানে খুবই ক্লোজলি কানেক্টেড খুবই ওতপ্রোত ভাবে এটা জড়িত নেচারের সাথে নেচার বলতে আসলে ক্লোজ রিলেটেড ইন দেয়ার সেম নেচার অর্থাৎ দুইজনের যে বৈশিষ্ট্য রয়েছে আচার আচরণ রয়েছে প্রোজ এন্ড পোয়েট্রি সেটা ক্লোজলি রিলেটেড ফাংশন এন্ড আপিল অর্থাৎ এটা কাজ করে এবং আকর্ষণিত করে অরিজিনেটেড ফ্রম দ্য সেম সোর্স অর্থাৎ আমাদের যে একই উৎস থেকে মানে এই যে কথা বলতেছি একটা মানুষের উৎস বলতে আমরা যে এই যে কণ্ঠের কথা বলতেছি এটা উৎসটা কোথায় আমাদের কণ্ঠ থেকে এই কণ্ঠ থেকেই মূলত প্রোজ হচ্ছে পোয়েট্রি হচ্ছে এবং এটা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আমি যখন নরমালি কথা বলতেছি এখন কথা বলতেছি এটা প্রোজ আকারে হচ্ছে আর যদি আমি কথা বলি কিভাবে ছন্দের মতো করে কথা বলি তাহলে সেটা কিন্তু পোয়েট্রি আকারে হয়ে যাবে ওই জন্য বলতেছে যে এটা কাজ করে সেম সোর্স থেকে একই জায়গা থেকে একটা অবস্থান থেকেই মূলত এটা ফুটিয়ে তোলা হয় বোঝা গেছে শুধুমাত্র পার্থক্যটা কোথায় তাদের ওয়ার্ডস এর মধ্যে তাহলে প্রোজ এবং পোয়েট্রির মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা তাদের ওয়ার্ডস এর মধ্যে নরমালি স্পোকেন বাই যে জেনারেল যে কথাবার্তা বলতেছি সেটা হচ্ছে কি প্রোজ হয়ে যাচ্ছে আর যখন এলিভেটেড ওয়ার্ডস ইউজ করব তখন হয়ে যাবে সেটা কি পোয়েট্রি তাই তো বুঝতে পারছেন কবিতা আমাদের লিখতে গেলে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন বা যে বিষয়গুলো আমরা যেমন কবিতা লিখতে গেলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন কবিতা লিখতে গেলে কি করতে হবে চারটা পোয়েটিক প্রসেস রয়েছে তাই না তিনি বলছেন চারটা পোয়েটিক প্রসেস রয়েছে যে এই প্রসেসের মধ্যে গেলে মূলত আমরা একটা কবিতা খুব ভালো একটা কবিতা হবে আমরা কি পড়ছি পড়ছি কিনা কথা বলেন না কেন ভাই এরকম আমাদের একটা কবিতা লিখতে গেলে অলরেডি যে কথা বলছেন সেটা হচ্ছে কি পোয়েটিক জিনিয়াস এই যে পোয়েটিক জিনিয়াস রয়েছে পোয়েটিক জিনিয়াসকে তিনি আসলে হিউম্যান বডির সাথে তুলনা করছেন মানে আমাদের মানুষের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে কম্পারিজন করছেন কিসের সাথে মানুষের সাথে যেমন গুড সেন্স গুড সেন্সটা মূলত কি গুড সেন্সটা কি ইজ দ্য উইল ইজ দ্য উইল গুড সেন্স ইজ দ্য উইল অফ আ পোয়েট উইল বলতে আসলে কি বুঝি আমরা এখানে ইচ্ছা ফর ডুইং গুড টু হিজ রিডার্স কি বলতেছে গুড সেন্স পোয়েটিক জিনিয়াসের কয়েকটি অংশ রয়েছে পোয়েটিক জিনিয়াসের কয়েকটি অংশ একটা কবিতা লিখতে গেলে এই বিষয়গুলো জানতে হবে যেটা মূলত তিনি আমাদের মানব দেহের সাথে মানব দেহের কিছু অঙ্গের সাথে কম্পারিজন করছেন
ঠিক সেরকম বিষয়টা গুড সেন্স হচ্ছে কি ইজ দ্য উইল অফ আ পোয়েট, কবির একটা ইচ্ছা, ফর ডুইং গুড, ভালো কিছু করা, ভালো কিছু করা টু হিজ রিডার্স, তার রিডারদের জন্য ভালো কিছু করার যে ইচ্ছাটা সেটাই হচ্ছে গুড সেন্স। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? অ্যাজ আ ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে, হোয়াট ইজ গুড সেন্স? তাহলে গুড সেন্স ইজ দ্য উইল অফ আ পোয়েট, একটা কবির একটা ইচ্ছা, কাদের জন্য? অবশ্যই ভালোর জন্য, ভালো কাজ করার জন্য। কাদের জন্য? তার যে রিডার রয়েছে, তার যে পাঠকরা রয়েছে, তাদের ভালোর জন্য, তাদের কাজটা ভালোভাবে উপহার দেওয়ার জন্য, তাদের যাতে ভালো লাগে, তারা যেন এখান থেকে কি আনন্দ পায়, ডিলাইট অ্যাচিভ করে বা প্লেজার অ্যাচিভ করে, সেইটার জন্য মূলত যে বিষয়টা রয়েছে, যে একজন কবির যে ইচ্ছাটা, সেটাই হচ্ছে মূলত গুড সেন্স। আর এটাকে মানবদের সাথে যদি তুলনা করে, এটাকে বলতেছে বডি। কি বলতেছে? বডি। জি, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে ভাই। জানালা খোলা আছে, কারেন্ট চলে গেলে কি হবে? না, কারেন্ট চলে গেলে ছুটি না, টপিকটা শেষ করতে হবে। গুড সেন্স, আমার কথা কি শোনা যায়? তারপর আমরা ফেন্সি পড়ছি না? ফেন্সির মূলত যে কাজটা, ফেন্সি এটা হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা বা সুন্দরভাবে তুলে ধরা, অর্থাৎ আহ, জাঁকজমক করে তোলা, সেটাই হচ্ছে ফেন্সিটাকে বলা হচ্ছে ড্রাপারি। ড্রাপারি বলতে আসলে কাপড় চোপড়, যেটা আর কি মানব দেহের জন্য কাপড় চোপড়ের প্রয়োজন রয়েছে, সেই বিষয়টা। তারপরে হচ্ছে মোশন। মোশনটা কি? এটা হচ্ছে জীবন। মোশন, মোশন বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আবেগ বা প্যাশন, মোশন, এটি হচ্ছে জীবন। তারপরে হচ্ছে কি আমাদের ইমাজিনেশন, এবং এই যে কল্পনাটা রয়েছে, একজন কবির যে কল্পনা, কবিতা লেখার, সেটা হচ্ছে একটা সোল, আত্মা। বুঝতে পারছেন? এখানে একটা টার্ম রয়েছে লিঙ্গুয়া কমিউনিস্ট, মানে কি? আপু আপনার কথাটা। হ্যাঁ, ফেন্সির পরে বলছি এটাকে ড্রাপারি বলা হচ্ছে, ড্রাপারি ফেন্সি। কবিতার মধ্যে ফেন্সি ব্যবহার করে কবিরা। আগে তো সেম টার্ম মনে করতো যে ফেন্সি ইমাজিনেশন সেম জিনিস, কিন্তু এখানে ফেন্সি দ্বারা বোঝাচ্ছে ড্রাপারি, অর্থাৎ কাপড় চোপড়। ফেন্সির কাজ হচ্ছে কবিতাটাকে সুন্দর করে তোলা, কবিতাটার যে আউটফিটটা রয়েছে, কবিতার যে আহ, বাইরে দেখলে যাতে করে সুন্দর লাগে, সৌন্দর্যমণ্ডিত হয়, সেই বিষয়টাকে বলা হচ্ছে ফেন্সি ড্রেপারি, কাপড় চোপড় যেটাকে বলা হচ্ছে। মোশন, আবেগ যেটা, ইমোশন যেটা আমাদের, সেটাকে বলা হচ্ছে লাইফ, জীবন। এবং ইমাজিনেশন যেটা, সেটাকে বলা হচ্ছে সোল। আমরা যে কল্পনা করবো একজন কবি, তার কবিতা লেখার যে ইচ্ছা রয়েছে, পোয়েটিক জিনিয়াস যেটাকে, এই পোয়েটিক জিনিয়াসের অংশ হচ্ছে ইমাজিনেশন। এই ইমাজিনেশনটাই হচ্ছে সোল। অর্থাৎ এই যে পোয়েটিক জিনিয়াস বলছি, গুড সেন্স, তারপর হচ্ছে ফেন্সি, মোশন, ইমাজিনেশন, এগুলো হচ্ছে পোয়েটিক জিনিয়াসের অংশ। এবং এই পোয়েটিক জিনিয়াসের অংশগুলোকে আমাদের মানবদের সাথে বা মানবদের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে কম্পারিজন করেছেন তিনি। এই যে পোয়েটিক জিনিয়াসের গুড সেন্স রয়েছে, গুড সেন্সটাকে বলতেছেন বডি, এবং ফেন্সিটাকে বলতেছেন ড্রেপারি, মোশনটাকে বলতেছেন লাইফ, ইমাজিনেশনটাকে বলতেছে সোল। আর লিঙ্গুয়া কমিউনিস্ট মানে হচ্ছে কি? কমন ম্যান। কি ম্যান? কমন ম্যান। এজ আ ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে, মাথা রাখবেন। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? ইলেকট্রিসিটি তো খুবই ভেজাল করতেছে, দিনের বেলা থাকতেছে না, রাতের বেলা থাকতেছে না। শহরের মধ্যে যদি এই অবস্থা হয়, গ্রামের মধ্যে কি অবস্থা হবে তাহলে?
জি, মেজর অবজেকশনস, অর্থাৎ এইখানে হচ্ছে মেজর অবজেকশন বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু কে রে ভাই হ্যাঁ কারেন্ট আসছে, এভাবে আসলে গেলে হবে? এখন গরমকাল আসতেছে যে, সেটাও তো কথা, গরমকাল আসতেছে না? গরমকাল, এটা কোন ঋতু? গরমকাল আচ্ছা, বুঝবার পারছি। এখন দেখা যায় তো নাকি, কথা শোনা যায় তো? আচ্ছা, আমরা দেখেছি এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অর্থাৎ এসটি কলেরিজ, স্যামুয়েল টেলর কলেরিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বেশ কিছু জায়গায় প্রশংসা করেছেন, তাকে অ্যাডমায়ার করেছেন, তার প্রেসেস হিজ ওয়ার্কস। অর্থাৎ আমরা যদি দেখি প্রথম তার যে লিরিক্যাল ব্যালেটসে প্রকাশিত 10টি, প্রথম 9 থেকে 10টি কবিতা যে ছিল সেগুলোর তিনি প্রশংসা করেছেন। কে? এসটি কলেরিজ। কিন্তু বিভিন্ন জায়গায় তার কিছু তত্ত্বের কারণে, বিভিন্ন তার কিছু কথাবার্তায় তিনি ডিসএগ্রি ছিলেন, অর্থাৎ তিনি অসম্মতি প্রকাশ করেছেন। এখন কোন কোন জায়গাগুলোতে ছিলেন সেই বিষয়গুলো আমরা দেখি। প্রথমত যেটা দেখবো আমরা, ইউজ অফ কমন ল্যাঙ্গুয়েজ। ইউজ অফ কমন ল্যাঙ্গুয়েজ তার মানে কি, যে ভাষার যে ব্যবহারটা, ভাষার ব্যবহারটা এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি বলছেন কি, ভাষাটা কেমন হবে, কবিতার ভাষাটা, কথা বলেন। যেটাকে আমরা বলছি সিম্পল বা এভরিডে ল্যাঙ্গুয়েজ, তাই না? এভরিডে ল্যাঙ্গুয়েজ, এটা কে বলছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একদিকে, অন্যদিকে এসটি কলেরিজ তিনি এখন কি বলতেছেন, যে আসলে একটু আগে বললাম এলিভেটেড ল্যাঙ্গুয়েজ, তাই না? এলিভেটেড বলতে আসলে কি, উৎকৃষ্ট, সবথেকে ভালো। বা পোয়েট্রিটা কি হবে, পোয়েট্রির যে অর্ডারটা হবে, সেন্টেন্সের ওয়ার্ড গুলা হবে কি, বেস্ট ওয়ার্ডস ইন দা বেস্ট অর্ডার, তাই তো? বেস্ট ওয়ার্ড, অর্থাৎ তিনি এখানে বলতেছেন যে সিম্পল বা কমন ল্যাঙ্গুয়েজ বা রুরাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে বলছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কিন্তু অন্যদিকে এসটি কলেরিজ কি বলতেছেন, এলিভেটেড, আর্টিস্টিক, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের থেকে আপনাকে অবশ্যই সেটা কি, কবিতার ভাষাটা এলিভেটেড ল্যাঙ্গুয়েজে হইতে হবে, উৎকৃষ্ট ভাষায় হতে হবে, ভালো ভাষায় হতে হবে, তাই তো? কথা বলেন। যেমনটা ধরা যায়, আমরা যদি বলি যে আসলে আপনি কমন সাধারণ মানুষের ভাষাটাকে জাস্ট কপি করলেন, সেটা কিন্তু কবিতার ভাষা হয় না। এখানে তার একটা ডিসএগ্রি উইথ কার কার সাথে, উইলিয়াম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে ডিসএগ্রিমেন্ট বা ডিসএগ্রি, এখানে তিনি ছিলেন, একমত ছিলেন না। আচ্ছা, বোঝা গেছে তাহলে কমন ল্যাঙ্গুয়েজের বিষয়টা? অন্যদিকে আমরা যদি বলতে চাই আসলে ডেফিনেশন অফ এ পয়েন্ট, ডেফিনেশন অফ এ পয়েন্ট, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছে একজন পোয়েটকে কি হতে হবে, অর্ডিনারি পারসন, পারসন, অর্ডিনারি পারসন, কি হইতে হবে, অর্ডিনারি পারসন, এবং সাথে কি থাকতে হবে, উইথ স্ট্রং, এস টি, বানানোতে ভুল করতেছি কেন আজকে আমি, দিনের বেলা কি দেখতে কম পাচ্ছি?
তো সকালবেলা ঘুম থেকে উঠলে তো এরকম হবেই। কখন উঠছি ক্লাস নেওয়ার জন্য? উই স্ট্রং ইমোশন এন্ড ডিপার সেন্সিটিভিটি। ডিপার সেন্সিটিভিটি। আচ্ছা, কি বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? যে অর্ডিনারি পারসন, সাধারণ একজন ব্যক্তি হবে যার মধ্যে মানে ওই সাধারণ ব্যক্তির মধ্যে স্ট্রং ইমোশন থাকবে এবং ডিপার সেন্সিটিভিটি সংবেদনশীলতা থাকবে, গভীর সংবেদনশীলতা থাকবে। এটা হচ্ছে কার মতে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে। আর অন্যদিকে এসটি কলেজ বলতেছে যে এখানে শুধুমাত্র কি অর্ডিনারি পারসন হইলে হবে না, তার মধ্যে কি থাকতে হবে? হি হ্যাজ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে আসলে এ পোয়েট ইজ নট জাস্ট অ্যান অর্ডিনারি পারসন অ্যাকর্ডিং টু এসটি কলেজ। অ্যাকর্ডিং টু এসটি কলেজ যে এ পোয়েট ইজ নট জাস্ট অ্যান অর্ডিনারি পারসন, হি হ্যাজ কি থাকতে হবে তার মধ্যে? স্পেশাল ইমাজিনেশন। স্পেশাল ইমাজিনেশন এন্ড ক্রিয়েটিভিটি। এটা কার মতে? এসটি কলেজের মতে। বোঝা গেছে? এবং এই তার যে মাইন্ড রয়েছে, অর্থাৎ এসটি কলেজের মধ্যে একজন কবির যে মাইন্ডটা হবে, এই মাইন্ডটা অবশ্যই বেশি পাওয়ারফুল। মাইন্ড পাওয়ারফুল কাদের থেকে? দেন অ্যাভারেজ পিপল। অবশ্যই একজন কবির যে মন রয়েছে সেটা বেশি শক্তিশালী হবে সাধারণ কোনো মানুষের থেকে বা অ্যাভারেজ কোনো পিপলের থেকে। অবশ্যই কি হবে? একজন পোয়েট অবশ্যই উচিত কি হবে তার? একজন পোয়েটের অবশ্যই এই যে ফ্যান্সি এবং ইমাজিনেশন। এ পোয়েট শুড, এখানে ইউজটা দিয়ে দিতে হবে, ইউজ ফ্যান্সি এন্ড ইমাজিনেশন। ফ্যান্সি এন্ড ইমাজিনেশন, অবশ্যই একজন কবির উচিত হবে যে ফ্যান্সি এবং ইমাজিনেশন ব্যবহার করা। ফ্যান্সি এবং ইমাজিনেশন ব্যবহার করে কি করবে? টু ক্রিয়েট সামথিং নিউ এন্ড বিউটিফুল। আমরা বলতে পারি এন্ড বিউটিফুল। ফ্যান্সি ব্যবহার করে কি হবে? বিউটিফুল হবে। আর ইমাজিনেশন ব্যবহার করে সামথিং ক্রিয়েট নিউ। বোঝা গেছে ব্যাপারটা নাকি বোঝেন নাই? আচ্ছা, পোয়েটিক ডিকশন। পোয়েটিক ডিকশনটা কি? পোয়েটিক ডিকশন। পোয়েটিক ডিকশন, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে কি বলছেন পোয়েটিক ডিকশনের বেলায়? বলছেন কি না? অর্থাৎ পোয়েট্রি শুড ইউজ পোয়েট্রি শুড ইউজ দ্য সিম্পল ল্যাঙ্গুয়েজ অফ রুরাল পিপল। দ্য সিম্পল ল্যাঙ্গুয়েজ অফ রুরাল পিপল, এটা কি বলছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এসটি কলেরিজ কি বলছেন তাহলে এখানে? অবশ্যই এই যে রুরাল ল্যাঙ্গুয়েজ আছে এটাকে তিনি অ্যাভয়েড করার কথা বলছেন, তাই না? এবং অবশ্যই তিনি এখানে বলছেন যে অবশ্যই যে ভাষাটা ব্যবহার করতে হবে সেটা অবশ্যই স্পেশাল হতে হবে এন্ড আর্টিস্টিক। আর্টিস্টিক আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ হইতে হবে। এখানেও তার বিরোধিতা করেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর এটা ব্যবহার করে যেটা হবে সেটা অবশ্যই কি হবে? পাওয়ারফুল হবে। এটা ব্যবহার করার পর স্পেশাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে এবং আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, তাহলে এটা কি হবে? ইট মেক ইট পাওয়ারফুল। মেক ইট মেক ইট পাওয়ারফুল, তাহলে এটাকে শক্তিশালী তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা, মিটারের কথা কি বলছেন তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? যে আসলে পোয়েট্রির ক্ষেত্রে মিটারটা আসলে ফ্যাক্ট না, বলছেন কি না? লাস্ট ক্লাসে আমরা আলোচনা করি, লাস্ট ক্লাস বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন আলোচনা করি পোয়েট্রি ডাজ নট নিড
ফিক্সড কোনো মিটারের কোনো প্রয়োজন নাই। কে বলছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন কিনা? কিন্তু এখানে এসটি কলেরিস তিনি বিরোধিতা করছেন যে মিটারের অবশ্যই প্রয়োজন রয়েছে। যদি মিটার ব্যবহার করা না হয়, যদি মিটার ব্যবহার করা না হয়, তাহলে এই যে পোয়েট্রি রয়েছে এই পোয়েট্রিটা কিসের মতো হয়ে যাবে বলেন তো? প্রোজের মতো হয়ে যাবে। অর্থাৎ মিটার ইজ ইম্পর্টেন্ট, মিটার ইজ মিটার ইজ ইম্পর্টেন্ট, মিটার ইজ ইম্পর্টেন্ট। It gives poetry a musical quality. It gives poetry a musical quality. কোয়ালিটি না? হ্যাঁ, কোয়ালিটি। ওকে, তাহলে মিটারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ইনি বলছেন মিটারের খুব একটা ফিক্সড কোনো মিটারের প্রয়োজন নেই। অন্যদিকে কি, ইট গিভস পোয়েট্রি আ মিউজিক্যাল কোয়ালিটি, একটা হচ্ছে মিউজিক্যাল যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণটা পোয়েট্রির মধ্যে থাকবে। আর যদি আপনি মিটার ইউজ না করেন তাহলে সেটা থাকবে না। আরেকটা কি বলছেন, যদি আপনি মিটার ইউজ না করেন সেটা কি হয়ে যাবে, লাইক ইট মে ইট ইট সাউন্ডস লাইক প্রোজ, প্রোজের মতো সাউন্ড হবে। তাহলে সেটা কি ভালো হবে? আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ কোথায়? মেক ইট পাওয়ারফুল, মেক ইট পাওয়ারফুল। এই এটা এটা একদম এটা, ইট সাউন্ডস লাইক প্রোজ, ইট সাউন্ডস লাইক প্রোজ, এটা লিখছি আপু, এখানে। তিনি তো রাইমের কথা বলছেন, রাইমটাও সেম, রাইমটাও সেম, মিটার এন্ড রাইম, মিটার এন্ড রাইম একটা জিনিসই। বোঝা গেছে? কোনটা? মিটারটা হচ্ছে কি, পোয়েট্রি ডাজ নট নিড ফিক্স মিটার, মিটারের কোনো প্রয়োজন নাই, খুব একটা প্রয়োজন নাই, বা এটা লাগবেই, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে যে খুব একটা প্রয়োজন নাই, যে এটা প্রয়োজন হবেই, মাস্ট বি ইউজ করতে হবে, এটা ব্যবহার না করলেও চলবে তিনি বলছেন। কিন্তু তিনি বলছেন মিটার ব্যবহার করলে এটা আবার সৌন্দর্য বৃদ্ধি ঘটে, কিন্তু তিনি ফিক্স করে বলে নাই যে মিটার ব্যবহার করতে হবে। তার মানে তার এখানে দ্বিমত পোষণ রয়েছে। কিন্তু এখানে টোটালি তার বিরোধিতা করেন আমাদের এসটি কলেরিস। কেন? কারণ মিটারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যদি মিটার ব্যবহার করা না হয় এটার যে সাউন্ডটা রয়েছে, মিউজিক্যাল যে কোয়ালিটিটা রয়েছে, এটা আসবে না। কবিতা যখন পড়বো অবশ্যই কি একটা কবিতার মতো করে হইতে হবে, সাউন্ড, রাইম, রিদম এটার অবশ্যই প্রয়োজন রয়েছে। যদি এটা ব্যবহার করা না হয় তাহলে এটা প্রোজের মতো শোনাবে, নরমালি যে কথাগুলো বলতেছে এরকম লাগবে, এই কথাটাই বলছেন। বোঝা গেছে? It sounds like prose. Clear, clear? আপু আমি তো অনেকবার বলতেছি কথাগুলা, কথাগুলো শুনতে হবে তো, দেখে দেখে লিখলে হবে? মিউজিক্যাল কোয়ালিটি, লেখা, আমার লেখা তো অত ভালো না, জন্য সমস্যা হচ্ছে। আর একটু খুব দ্রুত লিখে, দ্রুত লেখার চেষ্টা করি তো আমি,
আচ্ছা, এই বিষয়গুলো মোটামুটি আমাদের এই বায়োগ্রাফিক্যাল এটার মধ্যে রয়েছে। এই বিষয়গুলোর মধ্যে আপনাদের কোশ্চেনগুলো থাকবে। যে বিষয়গুলো আলোচনা করলাম আজকে থেকে এই বিষয়গুলোই থাকবে। তারপরে সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলছেন তিনি। সাবজেক্ট ম্যাটারটা আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাবজেক্ট ম্যাটারটা কেমন ছিল বলেন? কথা বলেন। সবাই চুপচাপ আছে। কি রে ভাই, কথা কি বোঝেন না? সাবজেক্ট ম্যাটার ওই বিষয়গুলো যেগুলো আলোচনা করছে ওই বিষয়গুলোর মধ্যে পড়ে যাবে সকলে। এই হচ্ছে বিষয়গুলা, অর্থাৎ এই যে যে বিষয়গুলো আলোচনা করলাম, যা হচ্ছে কলেজের থিওরি, কলেজের ভিউস অন প্রোজ পোয়েট্রি এন্ড পোয়েম, কলেজের অবজেকশন মেজর অবজেকশন গুলা, এই ওভারঅল বিষয়গুলো আসলে আমাদের এই বায়োগ্রাফি লিটারের মধ্যে আছে। ফেন্সি এবং ইমাজিনেশন, এই বিষয়গুলো, এর বাইরে তেমন কোনো বিষয় নেই। তিনটাতে চ্যাপ্টারই, এই তিনটা চ্যাপ্টারে এই বিষয়গুলোই রয়েছে। পোয়েটিক ডিকশন, বুঝতে পারছেন? এখানকার এখানকার যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলো আপনাদের দেখতে বলছিলাম, প্রশ্নগুলো দেখছেন? প্রশ্নগুলো দেখছেন? কে কে দেখছেন? এখানে মনে হয় 4টা প্রশ্ন রয়েছে আপনাদের, দেখেন 4টা প্রশ্ন কি কি রয়েছে। যে এই যে ডিসকাস ইন ডিটেইলস হাউ কলেরিস্ট ক্রিটিসাইজ ওয়ার্ডসওয়ার্থ কনসেপশন অফ পোয়েট্রি, কনসেপশন অফ পোয়েট্রি, ওয়ার্ডসওয়ার্থের কনসেপশন অফ পোয়েট্রি। তার সুন্দরভাবে দেওয়া আছে। ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, রোল অফ ইমাজিনেশন, দ্য পোয়েটস রোল, নেচার অফ পোয়েট্রি, কলেরিস্ট থিওরি, এটা আমরা পড়বো। কলেজ থিওরি বলতে আসলে কি, পোয়েট্রির থিওরি, এই যে পোয়েট্রির যে বেস্ট অর্ডার, দ্য বেস্ট ওয়ার্ড ইন দ্য বেস্ট অর্ডার, এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টাকে একটু ডিসকাস করতে হবে। তারপরে তার সুপার ন্যাচারাল এলিমেন্ট তিনি ব্যবহার করছেন কবিতায়, এই বিষয়টা রয়েছে। তারপরে হচ্ছে অবশ্যই ডিপার মিনিং থাকতে হবে প্রত্যেকটা জিনিসের। ইমাজিনেশনটাকে নিয়ে তিনি অনেক বেশি প্রাধান্য দিয়েছেন, এই বিষয়টা। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য মেজর অবজেকশন অফ কলেরিস ওয়ার্ডস অফ পোয়েট্রি, চয়েস অফ রাস্টিক লাইফ, রাস্টিক বলতে রুরাল লাইফ, রাস্টিক ল্যাঙ্গুয়েজ, রুরাল ল্যাঙ্গুয়েজ, পোয়েটিক ডিকশন, ইমোশনাল ডেপথ, মেজর অবজেকশন গুলা। তারপরে লাস্ট কোশ্চেনটা, হাউ ডাজ কলেরিস ডিফাইন প্রোজ পোয়েট্রি পোয়েম ইন বায়োগ্রাফি লিটারিয়া, যেটা একটু আগে আলোচনা করলাম, সেই বিষয়গুলো এখানে আলোচনা আছে প্রশ্নের মধ্যে। প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়ে গেছে, জাস্ট এখন শুধু প্রশ্নগুলা নেক্সট ক্লাসে আমরা করব। ওকে, তাহলে বাকি প্রশ্নগুলো সবাই দেখে নেবেন, একবার করে প্রশ্নগুলো রিডিং এট লিস্ট পড়ে নেবেন। 4টা প্রশ্ন আছে, শর্ট কোশ্চেনগুলো আছে, একবার রিডিং পড়ে নেবেন। আমি যখন বুঝাই দিব তখন বুঝতে আপনার কাছে বেশি সহজ হবে। তো সবাই একটু কষ্ট করে প্রশ্নগুলো পড়ে নেবেন। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ। হ্যাঁ, কালকে তো আমাদের ক্লাস